সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট, এবং ব্যারিস্টার মাহবুবুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সাংবাদিক, রয়টার্স। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে এক বিশাল গণজোয়ারের মধ্যে ইতিহাস গড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তার মাতৃভূমিতে ফিরে আসা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, দেশের রাজনীতিতে নতুন সূর্যোদয় এবং গণতন্ত্রকামী মানুষের এক জাগরণ বলে মনে করেন বেশিরভাগ। রাজকীয় প্রত্যাবর্তনে বিশাল সংবর্ধনায় তিনি আইনশৃঙ্খলা বজায় রাখা, কথা বলার অধিকার ফিরে পাওয়া, নিরাপদ বাংলাদেশ ও তরুণ নেতৃত্বের কথা বলেছেন। দর্শক, আজকে আমরা আলোচনা শুরু করব এমন একজন মানুষকে দিয়ে, যিনি গতকাল তারেক রহমান প্রত্যাবর্তন করার আগে তার যে সফর সঙ্গী ছিলেন, প্রায় 12 ঘন্টার জার্নি তিনি একসাথে সে জার্নিতে ছিলেন। ব্যারিস্টার মাহবুবুর রহমান, আপনার কাছে জানবো 17 বছর নির্বাসিত জীবন তারেক রহমান এবং প্রায় 12.5 ঘন্টার জার্নি, কি পার্থক্য, কি দেখেছেন? মূলত তারেক রহমানের যে এই প্রত্যাবর্তন বা 17 বছরের যে তার আপনার বিদেশে থাকা, যেটাকে আপনি বলতে পারেন যে তাকে জোর করে বিদেশে রাখার যে ব্যবস্থাটি করা হয়েছিল, তারপরে যখন বাংলাদেশে তিনি ফিরছেন, ডেফিনেটলি এটা আপনি দুইভাবে দেখতে সাধারণত আমি দেখি। একটা হচ্ছে যে 17 বছর আপনার জনগণের কাছ থেকে অথবা পরিবারের কাছ থেকে অথবা দেশের কাছ থেকে দূরে থাকা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে উনি যখন আসছেন তখন কিভাবে তাকে গ্রহণ করা হয়েছে। যদি গ্রহণ করার বিষয়টি বলি, ডেফিনেটলি আপনি বলেছেন যে এটা রাজসিক অথবা ঐতিহাসিক। আমি যেহেতু তার সাথে এসেছি এবং লন্ডনে তাকে দেখেছি কাছ থেকে, লন্ডনে তার জীবনটা ছিল আপনি বলতে পারেন অনেক ব্যস্ততম। কীভাবে? যে উনি যখন প্রথম যান এখান থেকে, তাকে জোর করে পাঠানো হয় চিকিৎসার জন্য। এক কথা হচ্ছে তাকে নির্যাতন করে, পঙ্গু করে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। এবং সেখানে তিনি যাতে বাংলাদেশে ফিরতে না পারেন সেই জন্য তার বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়েছিল। এই ব্যক্তি যখন বাংলাদেশে ফিরবেন, এটা একটা ডেফিনেটলি ডিফারেন্ট একটাই আপনি বলতে পারেন যে একটা ঐতিহাসিক ঘটনাই। তো উনি ইউকে যাওয়ার পরে প্রথম 5 বছর মূলত কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারেনি তার চিকিৎসার জন্য। এরপরে তিনি কিন্তু গত 12 বছর বাংলাদেশের মানুষের সাথে কোনো না কোনো ফরম্যাটে উনি সংযোগে ছিলেন। এবং এই সংযোগে থাকার পাশাপাশি তিনি কিন্তু ব্রিটেনের মতো, যেটা একটা উন্নত রাষ্ট্রের যে সামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামো, শিক্ষা, ট্রান্সপোর্ট, সব কিছু সম্পর্কে তিনি নিজে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়েছেন। এবং এই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেওয়ার পরে তিনি, আমার বিশ্বাস যে তিনি নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা চিন্তা করেছেন যে যেই দেশে তার জন্ম, যেই দেশে তার মা এবং বাবা রাজনীতি করেছেন বা করছেন, সেই দেশকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার একটা প্ল্যান অবশ্যই আছে। হয়তো সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। কিন্তু আপনি যে সফরটা, যেটা আপনি বললেন যে 12.5 ঘন্টার যে জার্নি, এই জার্নিটা যদি আপনি আমার চেহারার দিকে তাকান, আমরা কিন্তু কেউ ঘুমাইনি আসলে ওই ফ্লাইটে। সাধারণত আমি প্রায় ফ্লাই করি সারা পৃথিবীতে, যেহেতু আমি একজন ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করি, বিভিন্ন দেশে আমার নিয়ে যেতে হয়। কিন্তু আমরা সাধারণত কিছু সময় ন্যাপ নেই বা ঘুমাই যদি লং জার্নি হয়। কিন্তু এই প্লেনে আপনি বলতে পারেন যে মেজরিটি যাত্রী, একদম সাধারণ যাত্রী অনেকে ঘুমায়নি, কারণ এটা তাদের কাছে একটা অন্য রকমের আপনার ফিলিংস বা আবেগ ছিল। কারণ যদি বলেন যে ব্রিটেনের যারা রেসিডেন্ট, তারা অনেকেই জানে যে ব্রিটেনে আপনি কার্ল মার্কস, তিনিও একসময় আশ্রয় প্রার্থী ছিলেন, আপনি লেনিন ছিলেন, বিভিন্ন জন ছিলেন, এবং তারা তাদের নিজের দেশ সম্পর্কে অথবা পৃথিবীর তাদের রাজনৈতিক যে পলিসি, সেগুলো এই ব্রিটেনে বসে তৈরি করেছেন। তো তারেক রহমানের এমন একটা সুযোগ তৈরি হয়েছিল, যে কারণে উনি যখন দেশে ফিরতেছেন তো সবার মধ্যেই একটা বিশেষ আকর্ষণ ছিল। ইভেন দো আমি এয়ারপোর্টে বসে একজন সাংবাদিকের সাথে আলোচনা করছিলাম, উনি একসময় ইয়াজউদ্দিন সাহেবের অ্যাডভাইজার ছিলেন, আমাদের মুখলিসুর রহমান চৌধুরী, যে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে ফিরেন লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে, তখন সম্ভবত আমাদের একজন সাংবাদিক, বিবিসির সাংবাদিকের সাথে দেখা।
তো উনি তার সংক্ষিপ্ত ইন্টারভিউ করেছিলেন। তো আমরা এটা আলোচনা করতেছিলাম যে তারেক রহমানের হয়তো অনেকের সাথে কথা হবে, আমরাও কথা বলবো, কারণ এটা একটা ঐতিহাসিক ঘটনা যে একজন মানুষকে দেশে যেতে দেওয়া হবে না এবং যে দেশ থেকে তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি একটা মুক্ত বাংলাদেশে ফিরছেন এবং যখন ফিরছেন তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা অনেক আবেগের বিষয় রয়েছে এবং তিনি ঘোষণা দিয়েছেন আগেই যে আমার একটা প্ল্যান আছে বাংলাদেশ সম্পর্কে। এই প্ল্যান এবং ভিশন সম্পর্কে হয়তো আমরা আলোচনা করতে পারবো অনেক। তেমন এই যে একটা মানুষের মধ্যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস যখন বাংলাদেশে তখন ফিরবেন তখন সবাই প্লেনের মধ্যে মানে ফ্লাইটের মধ্যে সবার মধ্যে একটু উচ্ছ্বাস ছিল। এবং দেখবেন যে তারেক রহমান নিজেও কিন্তু ফেসবুকে বারবার কিন্তু আপডেট করেছেন যে আমরা এখন দেশে ফিরছি, একটা ছবি দিয়েছি ফিরছি, একটা ওয়ার্ড মাত্র। আবার তিনি বলছেন যখন আমরা যখন ইন্ডিয়ার বর্ডার থেকে ঢাকায় মানে বাংলাদেশের বর্ডারে জাস্ট ক্রস করতেছি, ওটা উঠে আপনার ফ্লাইটের সিস্টেমের মধ্যে উঠে যে বাংলাদেশে ইন করছি এবং সেখানে তখন তিনি বলছেন যে বাংলাদেশের এরিয়ায় ইন করলাম, একটা সব সীমানায় একটা সেন্টেন্স মানে একটা ওয়ার্ড। এবং এটা হিউজলি ইম্প্যাক্টেড, কারণ হচ্ছে কি যে আপনার ভিতর থেকে আসতেছে যে আমি 17 বছর পরে নিজের দেশে ফিরছি, আমার দেশের কাছে আমার জনগণের কাছে আমি ফিরছি, আমার মায়ের কাছে ফিরছি, এই আকুতিটা তার মধ্যে ছিল এবং তার চেহারাও আমরা দেখতে পেয়েছি। এবং তিনিও কিন্তু ফ্লাইটে ঘুমাননি, খুব সংক্ষিপ্ত সময় হয়তো উনি ন্যাপ নেওয়ার চেষ্টা করেছেন, বাট আমি যতটুকু বুঝতে পেরেছি বা দেখতে পেরেছি যে তিনিও হয় কারোর সাথে কথোপকথনে অথবা নিজে কিছু চিরকুট লেখা মানে একটা ঐতিহাসিক যাত্রায় কিছু ইতিহাস থাকে বা আবেগ থাকে, সেই জায়গাগুলো আসলে পুরো ফ্লাইটের মধ্যে ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি কেবিন ক্রুদের কোনো আদেশই করেননি, নিজের ট্রলি ব্যাগ পর্যন্ত করেছেন এবং ফ্লাইটে যারা ছিলেন তারা তাকে ককপিটে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তিনি যাননি। মানে তিনি এটাকে, আমি তো বললাম যে একটা ঐতিহাসিক বিষয়, ওখানে যে আপনি নর্মাল যে কাজগুলো মানুষ করে, আমি বললাম যে ঘুমাবেন না 5 ঘন্টা, খাবার খেতে ইচ্ছা করছে একটা চা খাবেন, কেবিন ক্রুকে আমাকে চা দাও পানি দাও, সাধারণত মানুষ করে এটা। আবার একটা ছবি নিজে এক্সট্রা একটা ছবি তোলা ককপিটে গিয়ে যদি কেউ সুযোগ থাকে, সেই জায়গাগুলো সেই বিষয়গুলো তার মধ্যে কাজ করে না। তার মধ্যে কাজ কেমন করেছে আপনি দেখেন, যখন তিনি ফ্লাইট থেকে নেমেছেন বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখার যে আনন্দ, সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখছে। তো এটা হচ্ছে কি যে যখন আপনার যদি বলেন 24 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করতো তারেক রহমান হয়তো বাংলাদেশে কখনো আসবেন না বা আসতে পারবেন না, তখন ছিল আসতে পারবেন না। এবং গত 1 মাস আগেও অনেকেই মনে করছে যে তিনি আর আসবেন না। আপনি দেখবেন যে আমরা এটা নিয়ে বেশ লেখালেখি হয়েছে, বাট তার মধ্যে যে বাংলাদেশে আসার যে আকুতিটা কীভাবে ছিল সেটা কিন্তু এই পুরো জার্নিতে তার চেহারায়, তার কাজে, তার আচরণে সেটা প্রস্ফুটিত হয়েছে। ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবুর রহমান। আজিজ ভাই, বিশাল সংবর্ধনায় তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেখানে আবেগ উচ্ছ্বাসের চাইতে যুক্তির প্রাধান্যটাই অনেক বেশি ছিল তার বক্তব্যে। তারপর আপনার কথা আমি শুনবো তার বক্তব্যগুলো ধরে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে এবং সহ আলোচক ব্যারিস্টার মাহবুব সাহেব। তিনিও আসলে একজন সাংবাদিক ছিলেন, এখন প্র্যাকটিস করে। সাংবাদিক হলে তো স্বাভাবিক দুর্বলতা কাজ করে আমার। যাই হোক, তিনি সফরসঙ্গী ছিলেন এবং ব্রিটেনেই ছিলেন, তিনি আমার চেয়ে বেশি তার সম্পর্কে জানেন। আমরা বাংলাদেশ থেকে যেটুকু বুঝি, তিনি ধরেন তাকে যে পরিমাণ নির্মম টর্চার করা হয়েছে এবং মাজা ভেঙে ফেলা হয়েছে, সে চিকিৎসা আদৌ সুস্থ হবে কিনা এক প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল সে আদৌ আর বাংলাদেশে ফিরতে পারবে কিনা, এটাও প্রশ্ন ছিল। কিন্তু শেষ পর্যন্ত ধরেন বছর 5 তার 4-5 বছর চিকিৎসা লাগছে পুরোপুরি, তারপরে হয়তো সে কিছুটা গতিশীল হয়েছে। তাহলে যদি আমি ধরি 5 বছর বাদ দেই, তাও 12 বছর, আমি কিন্তু 10 দিন ব্রিটেনে ছিলাম। তাতে আমার মনোজগতের যে পরিবর্তন ঘটছে, আমি বলি ও দেশেও উত্থান পতন আছে। আপনার ব্রিক্স নিয়ে অনেক গোলমাল, প্রধানমন্ত্রী চলে যায়, প্রধানমন্ত্রী আসে, ও দেশে রাজা আছে, রাজা সরকার ভেঙে দিতে পারে। তারপরে গণতান্ত্রিক প্র্যাকটিস কিন্তু এখনও বিশ্বের শীর্ষে। হ্যাঁ, ওখানে আইনের শাসন দেখেছি, কোনো রাস্তাঘাটে কিছু নাই, মানে কিভাবে সুশাসন, আইনের শাসন, মানুষ মানুষ শ্রদ্ধা, মানুষ সবাই মানে জাতিটা এমনভাবে গঠন হয়েছে। এবং সারা ধরেন কত বছর পৃথিবীর পুরনো একটা শহর, কোনো যানজট নাই, কিছু নাই, অটোমেটিক চলছে, অটো সিস্টেমে চলছে, মনে হয় যেন কোনো মানুষই চালাচ্ছে না, এরকম জায়গায়। তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে ধরেন কমপক্ষে 12 বছর তিনি যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার করেছেন, ওখানে কিভাবে গণতন্ত্র ফাংশন করে, রাজা আছে, আগে রানী ছিল, সরকার ভেঙে দিতে পারতো,
কোনো লিখিত কনস্টিটিউশন নাই, তারপরেও সে দেশ চলে। এবং আমরা কিন্তু সেই ওয়েস্টমিনস্টার সিস্টেমই ফলো করি গণতন্ত্রে। তো এই যে আমাদের দেশে গণতন্ত্র 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনও গণতান্ত্রিক চর্চা আমরা আসতে পারি নাই। এখনও রাজনীতিতে অনেক সূচকে এগোইছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়ে আছি। আমার জানা মনে হয় এই গণতন্ত্রের যে ঘাটতি আছে সেটা তার পক্ষেই পূরণ করা সম্ভব। কারণ আসলে সে কিন্তু 17 বছর একটা লোক যখন একটা দেশে থাকে, তাকে বলতেই পারেন যে ওই দেশের কালচারে সে বড় হয়ে গেছে। এখন সে বিলেতি লোক, বাংলাদেশের কালচার তাকে আচ্ছন্ন করতে পারবে না। তো আমরা তো এটাই চাই, কারণ ব্রিটেনকে ফলো করি আমরা রাজনীতিতে। সে আমাদের ইলেকশনগুলো ওয়েস্টমিনস্টার সিস্টেমে হয়, তো উনি এটা করবে। আইনের শাসন, সুশাসন, মডার্ন দেশ কিভাবে চলে ওনার সব প্রত্যক্ষ করা আছে। সুতরাং এইটা ওনার এক্সপেরিয়েন্সটা যদি সময় লাগবে। আমরা জাতি হিসেবে এমন জায়গায় পৌঁছে গেছি, ধরেন এই যে আমরা 3 জন আছি, ওনার সম্পর্কে আমি ভালো জানি না, আমরা 2 জন তো সৎ আছি, তাই না? আমার মনে হয় সুযোগের অভাবে মানসিকভাবে সব দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি এই মানে দেশে। একদম আমাদের পুরো সিস্টেমটা একের পুরা সিস্টেমটাও। আর এই সরকার আসার পরে প্রবাসী আয়, যেহেতু বিনিয়োগ নাই, প্রবাসী আয় ছাড়া সব তছনছ হয়ে গেছে। এই দেশটাকে দাঁড় করানো এবং জাতি গঠন করা হলো মূল কারণ, আমাদের প্রয়োজন। 54 বছরে জাতি গঠন করতে পারিনি। আপনি দেখেন, কারণ হচ্ছে আমি বহুবার বলছি, শিক্ষা ব্যবস্থা। জাতি গঠন করা এটা তো অনেক মানে একটা ইসের বিষয়, এটা তো না, জাতি গঠন তো দীর্ঘস্থায়ী ব্যাপার। ধরেন এটা তো অভ্যুত্থান ঘটেছে, আপনার সমাজতান্ত্রিক বিপ্লব মাও সেতুং করেছে, লেনিন করেছে, তাও 2 যুগ লাগছে জাতিকে কালচারাল বিপ্লব করে মানুষের মনোজগৎ পরিবর্তন করতে। আর আপনি তো একটা এই জাতি একটা গণতান্ত্রিক সিস্টেম রক্ষা করে জাতি গঠন করবেন, ইট উইল টেক টাইম। আপনার স্লোলি আগাইতে হবে। এখন যদি তারেক রহমান আসছে আর ফু দিয়ে সব ঠিক করে দেবে, ইট ইজ নট পসিবল। কারণ আপনার আমার সহযোগিতা লাগবে, তো তাছাড়া হবে না। তো উনি তো সেটাই বলছেন। হ্যাঁ, এই জন্য সহযোগিতা লাগবে। তিনি বলছে তো সকল ধর্ম নির্বিশেষে সবার সহযোগিতা লাগবে, তিনি চাইছে এবং বলছে, তাহলে দেশ গড়ে তোলা যাবে। এবং এটাই ঠিক। এই করতে হলে কিন্তু অনেকগুলো সেক্টর আছে, ঠিক করতে হবে। ধরেন আমি কিন্তু তার সাথে 2 বার আমার ডাইরেক্ট কথা হয়েছে। আমি তাকে বলেছি যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান। ম্যাডাম খালেদা জিয়া তো আর যে ফিজিক্যাল কন্ডিশন, তিনি এত বড় দল করতে পারবে না, আপনি হয়ে যান। আমি বলেছিলাম, তিনি অল্প দিন বেঁচে ছিল, এরপরে তাকে হত্যা করা হয়েছে। তিনি আপনার দেখেন আমাদের দেশে যে উন্নয়ন যতটুকুই হয়েছে, জিডিপিতে যে কন্ট্রিবিউশন তিনি শুরু করে দিয়ে গেছেন। গার্মেন্টসকে শুরু করেছেন জিয়াউর রহমান, প্রবাসী লোক পাঠানো তিনি শুরু করেছেন, কৃষি উন্নয়ন, কৃষি তো দেন, করোনাকালে কৃষি আমাদের বাঁচিয়েছে, কৃষি তিনি করেছেন, সার্ভিস সেক্টর স্লোলি তিনি করেছেন। এরপরে কিন্তু একটি সিস্টেম আমরা ডেভেলপ করতে পারিনি। জিয়াউর রহমান কিন্তু অল্প দিন ছিল বেঁচে, এই 4টা সেক্টর কিন্তু এই 4টে সেক্টরের উপরে 4টে সেক্টরের উপর দাঁড়ায় আছে দেশ। এই জন্য আমি বলছি যে তার ছেলে তিনি হতে পারবেন না কেন? ধন্যবাদ। আপনি দেখেন, আর একটা কথা বলি, আমাদের দৈনিক বাংলা সরকারি ছিল, উনি তো মানব জন্মে ছিলেন, বুঝবেন তো। এক্সিকিউটিভ এডিটর ছিল তার আপন চাচা, জীবনে পরিচয় দেয়নি, তিনি এডিটর হতে তাকে মুখে বললেও এডিটর হতে পারে, কিন্তু তা না, সম্পূর্ণ প্রসেস ছেড়ে দিয়ে। কারণ জিয়াউর রহমানের কথাই ছিল, তার ফ্যামিলি, আমি তার গ্রামের বাড়িতেও গেছি, বলছে তার সাধারণ তার ফ্যামিলির সদস্য আছে, কেউ কোনোদিন কোনো প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্যবহার করতে হবে কোনো ব্যক্তি জীবনে, এটা কল্পনাও করে নাই, সেই জায়গাটাও তিনি রাখেন নাই। সুতরাং আমি বলছি যে আমাদের দেশে দুর্নীতিটা আমার কাছে মনে হয় সবচেয়ে প্রধান সমস্যা। কারণ এই জাতি গঠনের জন্য দুর্নীতি দমন করতে, এবং সেটা তারেক রহমানের পক্ষে সম্ভব। আর এখন যে রাজনৈতিক ভ্যাকুয়াম আমি বলবো, জাতি যে ক্রাইসিস আছে, আমি আসবো তারেক রহমানের বিকল্প কোথায়? তার তো বিকল্পও নাই। ধন্যবাদ আজিজ ভাই। আমি আসবো ব্যারিস্টার মাহবুবুর রহমান, তিনিও ঘুমননি ফ্লাইটে, আপনিও লন্ডনে ছিলেন। তার আসার আগে যে বিষয়টা আপনি নিজে নিয়ে আসলেন, যিনি আসবেন কি আসবেন এক পক্ষ তো বলছেন যে উনি আসবেন না, তখন কি অবস্থাটা ছিল, চিন্তা ভাবনাটা কি ছিল, মানে প্ল্যানটা কিভাবে? আমি যদি প্র্যাকটিক্যালি বলি, আসলে
এটা দুইটা তিনটা বিষয় ছিল। একটা ছিল হচ্ছে লিগেলি তিনি আসতে পারবেন কিনা, এটা নিয়ে কোশ্চেন ছিল। আমি যেহেতু লিগাল প্র্যাকটিস করি অ্যাজ এ প্র্যাকটিসিং ব্যারিস্টার ইন দ্য ইউকে, এটা আমি ব্যাখ্যা দিয়েছি অলরেডি, অনেক নিউজ পেপারে এসছে। এটা আসলে তেমন কোনো বাধা ছিল না তার জন্য, এটা খুব সহজ ছিল। তার একটা নিজের প্ল্যান ছিল যে তিনি একটা নির্দিষ্ট টাইমে আসবেন, এবং এটা আমার মনে হয় এটা নভেম্বরে তার একটা টাইমলাইন ছিল, ওটা ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে যখন তার মা বেগম খালেদা জিয়া তিনি যখন অসুস্থ হয়ে যান, তখন আমি নিজ চোখে যেটা দেখেছি বা যেটা বুঝতে পেরেছি, তিনি অত্যন্ত মানে সিরিয়াসলি তিনি চেষ্টা করেছিলেন যে ম্যাডামকে, বেগম খালেদা জিয়াকে, যে উন্নত চিকিৎসাটা নিশ্চিত করার জন্য। আবার আপনি দেখছেন যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা থেকে শুরু করে লন্ডনের 2টা হসপিটাল মানে বুকিং করা, মানে তার ডক্টরের সাথে যে বুকিং, সেটা নিজে গিয়ে তিনি বুকিং করেছেন, তারেক রহমান নিজে গিয়ে। এই চেষ্টাগুলো তিনি যখন করছিলেন, তখন যেহেতু একটা পলিটিক্যাল রেটরিক তৈরি করা হয় সমাজে আমাদের, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, যে তারেক রহমান দেশে ফিরবেন না, আর তিনি লন্ডনে বসেই নির্বাচন করবেন, তাকে প্রধানমন্ত্রী বানায় নিয়ে আসতে হবে, নানাবিধ কথা মানুষ বলেছে। তো এগুলো বলেছে আসলে অনেকটা ওই পলিটিক্যাল রেটরিক তৈরি করার জন্য। আর তার আসার ক্ষেত্রে মানে লিগেলি কোনোই আসলে বাইন্ডিং ছিল না, যেটা মানে সমস্যা ছিল না, কারণ তিনি যেই স্ট্যাটাসে ছিলেন ওই স্ট্যাটাসে আমার অনেক ক্লায়েন্ট ছিল, আছে, তারা বাংলাদেশে এসছে, তারা ওই সেম স্ট্যাটাস নিয়ে, এবং তারা আবার যায় ওই দেশে, গেলে তেমন কোনো প্রবলেম হয় না। শুধুমাত্র সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করলে তখন তার আগে স্ট্যাটাস বাতিল হয়, সেটেলমেন্ট স্ট্যাটাস। তো তারেক রহমান তো মানে হয়তো সিটিজেনশিপ কখনো অ্যাপ্লিকেশন করবেন না, যেটা তিনি হয়তো করেননি এত বছরে। তো এই জন্য আসলে লিগালি কোনো ধরনের সমস্যা ছিল না, আমি সংক্ষেপে বললাম। আর তার নিজের যেটা প্ল্যান ছিল সেটা তিনি তো ঘোষণা দিয়েছেন ফর্মালি, যে তিনি তার যে মানে বাংলাদেশের যে রাজনৈতিক যেই প্ল্যাটফর্মে যেভাবে তিনি পরিচালনা করছিলেন, একটা অর্গানাইজ করে একটা সার্টেন টাইমে তিনি চলে আসবেন, এবং সেটা ঘোষণা ছিল নভেম্বরের ফার্স্ট উইকে তিনি আসবেন। এরপরে নভেম্বরের 3rd উইকেও একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং ছিল, আর আমি নিজে জানি, কারণ কোনো না কোনো ফরম্যাটে আমি জড়িত ছিলাম। তো সেগুলো ম্যাডামের চিকিৎসা নিশ্চিত করার জন্য উনি যে আপনি ইউকে থেকে, চায়না থেকে, বিভিন্ন জায়গা থেকে ডাক্তার পাঠিয়েছেন যে কোনোভাবে ফ্লাই করার কোনো সম্ভাবনা আছে কিনা, কিন্তু সেটা সম্ভব হয় নাই বলেই আসলে তিনি লেট করেছেন। তার মানে এর বাইরে যেগুলো হয়েছে এগুলো পলিটিক্যাল ফিগার বা যারা জাতীয় নেতৃবৃন্দ, তাদের আসলে একটু মুভমেন্টে যদি ডিফারেন্ট হয় তখনই মানুষ প্রশ্ন করে, আর প্রশ্ন করার অধিকার মানুষের আছে। কিন্তু এটাকে যদি কেউ পলিটিক্যালি নেগেটিভলি প্রচারণা হিসেবে দেখায়, যেটা দেখানো হয়েছে অনেক ক্ষেত্রে, সেটা ঠিক হয়নি। একটু জানার জন্য, নভেম্বরের ফার্স্ট উইক কিংবা 3rd উইক, এটা আসলে ফেল করার পেছনে এটা কি ছিল? ফেল করা, আমি বললাম যে ফার্স্ট উইকের 3rd উইকের ফেল করার কারণ হচ্ছে ম্যাডামকে চিকিৎসার জন্য যে নেয়ার যে চেষ্টাটা, এটা 3rd উইকেরটা সরাসরি সেখানে জড়িত, তারেক রহমানের আশা এবং ম্যাডামের। আর এর আগের যেটা নভেম্বরের ফার্স্ট উইকেটটা কোনো এক কারণে হয়তো চেঞ্জ হয়েছে, সেটা আমি স্পেসিফিক বলতে পারবো না, কিন্তু 3rd উইকেটটা ম্যাডামের সাথে সংশ্লিষ্ট। আজিজ ভাই, উনি 17 বছর নির্বাচিত জীবনে ছিলেন। আপনি পলিটিক্যাল একটা ভ্যাকুয়ামের কথা আপনি নিয়ে আসছেন, এবং ওই দেশের কালচার, সংস্কৃতি, রাজনৈতিক দর্শন, অনেক বিষয় তার যে এক্সপিরিয়েন্স, সেই বিষয়টা নিয়ে আসছেন। তা আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বর্তমানে যে রাজনৈতিক যে অস্থিরতা, বিভাজনের রাজনীতি, এই জায়গাটায় তারা খাপ খাওয়ানো কিংবা টিকে থাকা কিংবা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই জায়গাটাকে পরিবর্তন, সেটা কিন্তু তিনি বলেছেন, গণতান্ত্রিক শক্তির ঐক্যের কথা বলেছেন। আমি ফুললি সাপোর্ট করি, এই জন্যেই অপশক্তির সাথে তিনি করবেন না। আবার তিনি বলেছেন যে সবাইকে নিয়ে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চায় দেশটাকে গড়তে। কারণ আমি বলবো, তিনি কি বিএনপির শুধুমাত্র প্রধানমন্ত্রী হবেন, বিএনপির চেয়ারম্যান থাকবেন, নাকি স্টেটমেন্ট হবে? স্টেটসম্যান হওয়া এক জিনিস, তোর মাওলানা ভাসানী কোনোদিন তো কিছু হন নাই, কিন্তু তার কথা তো শোনা যেত, তিনি হুঙ্কার দিলে তো জাতি নড়ে বসতো। তা আমরা তো চাই উনি এখন সবচেয়ে বড় দলের এখন চিফ, ভার্চুয়ালি চিফ, তিনি ভার্চুয়ালি চিফ। এখন যে জাতির যে ক্রাইসিস এবং অভ্যুত্থানের শক্তির যে দ্বিধা বিভক্তি, হ্যাঁ, এখানে গণতান্ত্রিক শক্তিকে তিনি ঐক্যবদ্ধ করতে পারেন, তার নেতৃত্ব মানার কোনো আপত্তি থাকবে না, এবং তার বিকল্পও তো নেই। তার বাইরে যে যাবে দল, সে অবশ্যই বিচ্ছিন্ন হয়ে পড়বে, তার বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। আর এখন তিনি আসার ফলে
এই যে যত বলেন এই আসে না, এই আসবে না, ওই আসবে না, সে পর্যন্ত আসছেন। আসার পরে দেখেন যে বক্তৃতাটা অল্প সময় বক্তৃতা দিছে, সব জিনিস টাচ করছে। দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করেছেন, তিনি সেটা মানবেন। হিন্দু বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন গণতান্ত্রিক শক্তির ঐক্য চাই, এটা সত্য। এখন তো তিনি অন্ধকারের শক্তির সাথে ঐক্য করবেন না, তখন তো আমাদের সমর্থন পাবে না, প্রোগ্রেসিভ অনেক লোকের সমর্থন পাবে না। দেশটা তো তারা তৈরি করে নাই, দেশটা তো অন্ধকারের শক্তির বাইরের শক্তি দেশটা স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করেছে তারা। সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষে আমি কিন্তু আগেও বলেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, তিনি জেড ফোর্সের অধিনায়ক, তিনি মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক। তিনি মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? এই দল ছাড়া কোথায় যাবে সে? মুক্তিযোদ্ধার দল। এখন বাংলাদেশে তো আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে, এটা দিয়ে রাজনীতির ব্যবসা করছে। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশটা দাঁড়াক। অবশ্যই তিনি বলেছেন ৭১ থেকে ২৪ সবটা আন্দোলনকে তিনি নব্বই গণ অভ্যুত্থানের বিষয়টা উনি নিয়ে আসছেন। আজিব আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি যেটা করতে চাচ্ছি, আমরা তারেক রহমানের লন্ডনের ছবি দেখেছি, উনি যখন বক্তৃতা দিয়েছেন যে টেবিলের সামনে বসে তার কোনায় আমরা বিড়াল ছানা দেখেছি। উনি লন্ডনের রাস্তায় বাস স্টপেজে দাঁড়িয়েও ছিলেন। এই যে তার যে ওইখানকার যে ১৭ বছর তার আমাদের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, আমাদের দেশের যে অনিরাপত্তা যে অবস্থা, এখন যে অবস্থায় আমরা আছি, আমি এই গ্যাপটার কথা আমি বলছি, এটা আসলে না, এটা হচ্ছে তিনি কিন্তু বলেছেন তিনি এখন কিন্তু সরকারে নাই, আগে নির্বাচনটা তাকে করতে হবে, করে সরকার গঠন করতে হবে। অবশ্যই তিনি প্রধানমন্ত্রী হবেন, বড় সংগঠন বিএনপি সরকার গঠন করবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। আমার কথা তার আচরণটা হবে সার্বজনীন, অর্থাৎ ঐক্যের প্রতীক হতে হবে তাকে। এবং অবশ্যই আমি বলবো যে অন্ধকারের শক্তির নয়, অবশ্যই যারা গণতান্ত্রিক রাজনীতি অর্থাৎ স্বাধীনতার পক্ষের শক্তি, তিনি তার বাবার মায়কে ইনহেরিট করেছেন, তাদের আদর্শে উদ্বুদ্ধ হলেই চলবে আমাদের, এর বাড়তি তার কাছে কিছু চাই না। তার বাবা এবং তার মা চিন্তা করেন তো কতটা বছর কি পরিমাণ নির্যাতন। বলছে আমার দেশ ছাড়া, বাংলাদেশ ছাড়া কোনো দেশ কোথাও কিছু ঠিকানা নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক তিরস্কার হয়েছে না, ভাঙা সুটকেস দেখাইছে। বলেন না তিনি যখন মারা যান তিনি প্রেসিডেন্ট ছিলেন, তার সন্তানদের জন্য একটা ফ্ল্যাট, একটা জমি টুকরা, কিচ্ছু, তার ওয়াইফের জন্য কিছু রেখে গেছেন, কিচ্ছু রেখে যায় নাই। সরকার থেকে পার্লামেন্টে পাস করে। ধন্যবাদ। আমি আবার আসবো ব্যারিস্টার মাহবুব রহমান। ২৫ ডিসেম্বর কেন, এটার একটু প্রেক্ষাপটটা শুনুন। ২৫ ডিসেম্বর তারিখটি আমার মনে হয় যে স্পেসিফিক কোনো নির্দিষ্ট করে করা হয়নি। এটা ওই যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়ার যখন চিকিৎসার ব্যবস্থা করা চেষ্টা করা হচ্ছিল, তখন ডাক্তারদের সাথে পরামর্শ করেই উনি টাইমলাইনটা ঠিক করে যে সর্বশেষ রেসপন্সটা কি, যে উনি ওনাকে ফ্লাই করানো যাবে কিনা। সেটা যখন নিশ্চিত করা হলো যে না যাচ্ছে না, তখন তারা টিকিট বুকিং করে ২৫ তারিখ। এবং এছাড়া আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে, কিন্তু আলাদা করে ঠিক করা হয় না যে ২৫ তারিখ স্বাধীনতা, মানে ২৫ মার্চ স্বাধীনতার ঘোষণা বা ২৬ মার্চ, মানে সময়ের গুরুত্ব অনুযায়ী এটা সময়ের গুরুত্ব অনুযায়ী। আরেকটা বিষয় একটু শুনবো, সেটা হচ্ছে উনি দেশে আসছেন, এত বছর আপনারা ছিলেন ওইখানে, দেশ নিয়ে তার কথা যখন আপনার কাছে কোনটা মনে হয়েছে যে না দেশের যে ভাবনা, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, তারপরও একদম আমি যদি শর্টে বলি, এটা খুব ইম্পর্ট্যান্ট আসলে আমাদের বর্তমান সময়ের জন্য। প্রথমত হচ্ছে একজন মানুষ ১৭ বছর নির্বাসনে ছিলেন, এই ১৭ বছর তার কিন্তু দেশ নিয়ে চিন্তা করার যথেষ্ট সুযোগ পেয়েছেন উনি। এবং যখন বাংলাদেশের মানুষ ২০১৮ সালের নির্বাচনের পরে সবার মধ্যে একটা ফেসিজমকে অভ্যাস হিসেবে মেনে নেওয়ার যে অভ্যাস হিসেবে গড়ে উঠেছিল, যে ফেসিজম আমরা অভ্যাস হিসেবে মেনে নিচ্ছি, স্বৈরশাসন মেনে নিয়েছি, এমনকি অনেক রাজনৈতিক দল ওইরকমই চিন্তা করেছে, বিএনপির অনেক নেতাদের মধ্যে তাই মনে হয়েছে। তখনও কিন্তু তারেক রহমান ওই ল্যাপটপের সামনে সবার সাথে সংযোগ স্থাপন করে আমার শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী বিরোধী মুভমেন্ট চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি দেখবেন ২০২২ সালে উনি হঠাৎ করে রাষ্ট্র সংস্কারের ২৭ দফা ঘোষণা করেছেন। তখন জনসমাবেশে টকশোতে মানুষ হাসাহাসি করেছেন যে ভাই তুমি তো আসতে পারবে না দেশে, তুমি তো কেউই নাই, তোমার দলই নাই প্রায়,
তো তুমি কীভাবে এসব রাষ্ট্র সংস্কার করবা? তারপরের বছর 2023 সালে কিন্তু উনি 31 দফা ঘোষণা করেছেন যে আমি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এই সংস্কার প্রস্তাব তিনি নিয়ে আসছেন। এবার দেখেন জুলাই বিপ্লব যখন হলো তখন কিন্তু গত এক বছর ইনি ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু একটা সংস্কারের কথা বলেছে এবং পুরো একটা বছর যে আলোচনাগুলো করেছেন সবগুলো কিন্তু ওই 31 দফার মধ্যে আছে, মেজরিটি আছে। তার মানে হচ্ছে কি যে তার উন্নত বিশ্বের থেকে উনি নিজের দেশের অবকাঠামো অনুযায়ী যে শিক্ষাটা তিনি পেয়েছেন সেই অনুযায়ী তিনি কিন্তু একটা পলিসি তৈরি করেছেন এবং সেই পলিসিটা কিন্তু 5 আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে বা মুক্ত হওয়ার পরে কিন্তু ঘোষণা করেননি, তার আগে 2 বছর আগে ঘোষণা করা। তার মানে হচ্ছে কি তার যে এই প্ল্যান এবং তিনি এই সমাবেশে এসে আপনি দেখবেন একটা ইউনিফাইড ইনক্লুসিভ একটা বক্তব্য রেখেছেন যেখানে এভরিথিং আছে আপনি বলতে পারেন, মানে মোটামুটি মোটা দাগে যেগুলো আমাদের দরকার সমাজে সবগুলো আছে। বলছে যে আমরা পাহাড় সমতল ধর্ম বর্ণ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। উনি কিন্তু বলেন নাই যে শুধুমাত্র বিএনপির কোনো অংশ কোনো স্বার্থ কোনো কিছু। আবার উনি বলেছেন যে আমরা আধিপত্যবাদী যারা তাদের ষড়যন্ত্র এখনো চলছে, তার মানে আমাদের এটা মোকাবেলার জন্য লড়াই করতে হবে। ইট মিনস তিনি বর্তমান প্রজন্ম এই যে জুলাই বিপ্লবের পরে যে একটা বড় অংশ ইয়াং জেনারেশনের তারা যে ভারতের সাথে তাদের বাংলাদেশের সম্পর্কটা যে নতজানু ছিল এটার বিরুদ্ধে যে অবস্থান এটা কিন্তু তারেক রহমান অ্যাড্রেস করেছে সেখানে। আপনি যদি বলেন যে ধর্ম নিয়ে উনি কিন্তু বলেছেন যে ধর্মীয় যে কোনো ধর্মের তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হবে। আবার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে তার যে ন্যায় জাস্টিসের কথা, ন্যায় বিচারের কথা, সেই ন্যায় বিচারের কথা কিন্তু বলেছেন। আর ন্যায় বিচারটা কেন জরুরি, যেটা আজিজ ভাই বলছিলেন যে একটা আমাদের এখন একজন রাজনৈতিক যে ভ্যাকুয়াম আছে, রাজনৈতিক নেতৃত্বের যে ভ্যাকুয়াম, এমন একটা সময় তারেক রহমান এসেছেন। কারণ ভ্যাকুয়ামটা তৈরি কেন হয়েছে আমরা হয়তো ডিটেলস আলোচনা বুঝবো। ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবুর রহমান। আমরা আর কিছু বলার আছে? এটা শেষ করে দিচ্ছি আমি। তো এই ভ্যাকুয়ামের সময় যখন তিনি আসছেন তিনি কিন্তু বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং প্ল্যানটা তিনি 17 বছর তৈরি করেছেন। এবং এই প্ল্যানটা হচ্ছে কি যে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি প্ল্যানটা তৈরি করেছেন। সেই প্ল্যান নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারবো। ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবুর রহমান। এম এ আজিজ, একদম শেষ দিকে আমি একটু অন্য প্রসঙ্গে যাবো, সেটা জামাতের সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের তিনি বলেছেন জামাতের কাছে 50টি আসন চেয়েছে এনসিপি, দর কষাকষির পর 30 আসনের রফা হয়েছে। একটু শুনবো। আমার জানা মতে এখনো রফা হয় নাই। আচ্ছা, আলোচনা হচ্ছে। আর ইসলামিক ঐক্য জোট 150 আসন চেয়েছে। জামাতের সব যদি ভাগ করে আরো ছোট দল আছে না 18টা দল, তাতে জামাতের ভাগে কিছুই থাকে না, এমন দাবি আসছে। এটা সমঝোতা এখনো হয় নাই। তবে এই সমঝোতায় এনসিপি যে ফাইনালি জামাতের সাথে গেল, আগে যে বলতাম যে এনসিপির কোনো প্রার্থীর জামানত থাকবে না, এখন যদি জামাতের সাথে ঐক্য করে তাদের জামানত, কারণ জামাতের ভোটগুলো পাবে। হ্যাঁ, এছাড়া আলাদা দাঁড়াইলে কিন্তু ভোট পাবে না, কিন্তু পলিটিক্যালি কিন্তু তারা শেষ হয়ে গেল। আর এনসিপির দিকে কেউ তাকাবে বলে মনে হয় না, কারণ জামাতের অংশ হয়ে যাবে। জামাতের পেটের ভিতরে ঢুকে গেলে তো শেষ, পার্টি শেষ। হ্যাঁ, জামাতকে আজকে যে আলোচনাগুলি করলাম, আমরা জামাতকে অন করি না তো, কারণ এটাকে অন্ধকারের শক্তি মনে করি। এনসিপিকেও অন্ধকারের শক্তি মনে করব। ওখানে এনসিপি এবি পার্টি একই, তারা তো অন্ধকারের শক্তির সাথে হাত মিলালো। তো তাহলে কি হবে? রাজনীতি তাদের যে সক্রিয়তা, আগে ওরা বলছে না 300 আসনের সিট দেব, আমরাই সরকার গঠন করব, কোথায় গেল আওয়াজ? আর আমি সবসময় বলছি আলাদা ইলেকশন করলে তারা একটারও জামানত থাকবে না। একটা প্রশ্ন বারবার সামনে আছে, সেটা হচ্ছে নতুন বন্দোবস্ত, ছাত্র আন্দোলন, নতুন রাজনৈতিক দল, এটা সবাই স্বাগত জানাচ্ছে, নতুন কিছু আমরা দেখব। কিন্তু এতে কইরা আগের দিকে মানে তারা যে কোয়ালিশন করছে সেখানে চলে যায়, অনেকে বলছে সে আমরা আগের ধারার রাজনীতিতে ফিরে গেলাম। না, বিষয়টা হলো 71-এর মুক্তিযুদ্ধে আমি জুনিয়র একজন ছিলাম। 71 থেকে আজকে 24-25 আমাদের যে আকাঙ্ক্ষা সেটা প্রত্যাশা বাস্তবায়ন হয় নাই, কিন্তু 5ই আগস্টের পরিবর্তনের পরে অভ্যুত্থানে কিন্তু আমরা আশাবাদী হয়ে উঠছিলাম। আপনি খেয়াল করে দেখেন আওয়ামী লীগের সময়ে, শেখ হাসিনার সময় যে পরিমাণ দেমন আমাকে তো ধরেও নিছে, কিন্তু আমি কিন্তু শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আমি টকশো করেছি। শেষের 5 বছর কেউ আসতে পারে নাই, কেউ আপনারা পান নাই, আমি আসছি, জীবন পকেটে নিয়ে আসছি। হ্যাঁ, আমার ফ্যামিলি মোটামুটি সব ব্রেনই তছনছ করে ফেলছে, তাও ছাড়ি নেই। তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে প্রত্যাশা, আপনার 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল,
ছাত্ররা মুক্তিযুদ্ধ, ছাত্ররাও ইশতেহার পাঠ করেছে, ছাত্ররা পতাকা তুলেছে, ছাত্রের মুক্তিযুদ্ধে তারা গেছে। তো অর্থাৎ প্রত্যেকটা 90-24 সব জায়গায় ছাত্ররা আগে ছিল, কিন্তু কোনো ছাত্ররা কিন্তু এত বিতর্কিত হয় নাই, সরকারেও অংশ নেয় নাই। হ্যাঁ, এবারে ছাত্ররা যদি এই সরকারে অংশগ্রহণ না করে এত বিতর্কিত না হতো, তারা যদি আসলেই প্রেশার গ্রুপ হিসেবে ঐক্যবদ্ধ থাকতো, তাহলে জাতি কিন্তু উপকৃত হতো, আমাদের প্রত্যাশা পূরণ হতো। এখন তো ছাত্ররা যে বিতর্কিত হয়ে গেছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর তাদেরকে বলছে তোমরা উদ্যোক্তা হও। আরে ভাই, উদ্যোক্তা হবে কি? দেশে ব্যবসা নাই, বাণিজ্য নাই, উদ্যোক্তা হবে কি করে? তো তাদেরকে তো আপনি দেখেন, নেপাল, শ্রীলঙ্কা, তারা আমাদের অভ্যুত্থানের পরে প্রধানমন্ত্রী যে দায়িত্ব নিছে, সে প্রথমেই বলে দিয়েছে আমি দিনের ভিতরে ইলেকশন দেব এবং তোমরা ছাত্ররা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাও। ধন্যবাদ। কিন্তু আমাদের তো হয় না। ব্যারিস্টার মাহবুবুর রহমান, আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।